নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। টাইফয়েড আসলে জ্বরের একটা প্রকার, অর্থাৎ এক প্রকারের জ্বর। জ্বর বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয়টা বুঝলে আমাদের জন্য টাইফয়েডের ক্লাসটা বা টাইফয়েডের সেশনটা করা আমাদের জন্য একটু সুবিধা হবে। শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা বা নর্মাল যে বডি টেম্পারেচার থাকে, এই টেম্পারেচারটা যদি বৃদ্ধি পায় তো আমরা সাধারণত এটাকেই জ্বর বলি। জ্বর বা ফিভার বা পাইরেক্সিয়া বা হাইপারথার্মিয়া ইত্যাদি ইত্যাদি। তো পাইরেক্সিয়া এবং ফিভার এই দুইটার নামে সবচেয়ে বেশি পরিচিত জ্বর। তো এখানে এটা কিন্তু জ্বর হচ্ছে শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের একটা পার্ট, এবং বলা হয় যে জ্বর কখনোই খারাপ নয় যদি না সেটা তীব্র এবং মারাত্মক আকার ধারণ করে। যেহেতু এটা শরীরের একটা স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাপ উৎপাদনের মাধ্যমে শরীর যে কাজটা করে সেটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করার একটা চেষ্টা করে। তো সেই ধ্বংসের চেষ্টাটা আসলে কিভাবে হয় এটা একটু আমরা অ্যানাটমি ফিজিওলজিক্যালি বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। একজন মানুষের স্বাভাবিক বডি টেম্পারেচার আমরা সেন্টিগ্রেডের হিসেবে যদি ধরতে চাই তাহলে 36.7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে সেন্টিগ্রেড হিসেবে। আর ফারেনহাইট হিসেবে আমরা যদি ধরি তো 97.2 ডিগ্রি ফারেনহাইট থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার মানুষের। এটা এই নর্মাল বডি টেম্পারেচারের জন্য আমরা এই তাপমাত্রার এই স্বাভাবিক মানটা আমরা অবশ্যই মনে রাখবো, এবং দ্বিতীয় চ্যাপ্টারেও আমাদের কিন্তু এটা বেশ কাজে লাগবে। এটাকে এই তাপমাত্রা, এই নর্মাল টেম্পারেচার থেকে আমাদের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস অংশ আছে, এটা একটা সেট পয়েন্ট তৈরি করে। সেট পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট স্থানে এই তাপমাত্রাটাকে সে ধরে রাখবে, অর্থাৎ 97.2 থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সে এই তাপমাত্রাকে সংরক্ষণ করবে। এটা একটা সেট পয়েন্ট হাইপোথ্যালামাস রেডি করে রাখে, এবং এই যে সেট পয়েন্টের 97টা হচ্ছে সবচেয়ে কম, 97.2 ডিগ্রি ফারেনহাইট এটা কম তাপমাত্রা শরীরের স্বাভাবিকের মধ্যে নিচ, এবং 98.6 হচ্ছে সবচেয়ে বেশি। তো এই 97.2 এটা কোন সময় থাকে, যখন আমরা আমাদের মেটাবলিজম, শরীরের মেটাবলিজম যখন কম হয়, এবং এটা সবচাইতে এটার সুনির্দিষ্ট সময় হচ্ছে রাত্রি 2টা থেকে 4টা। এই সময়টাতে আমরা খুব গভীর ঘুমের মধ্যে থাকি, এবং এই সময়ে বডির টেম্পারেচারটা 97.2 ডিগ্রি ফারেনহাইটে অবস্থান করে। আর আমাদের অ্যাক্টিভিটিস যখন খুব বেশি থাকে সেই সময় এটা সবচেয়ে বেশি তাপমাত্রায় হয়। তার মানে এই না যে 98.6 ডিগ্রি সবার ক্ষেত্রে হবে, বেশি থাকবে, স্বাভাবিকভাবে বেশি থাকবে যখন আমরা হাইপার অ্যাক্টিভ থাকবো। এবং আমাদের এই হাইপার অ্যাক্টিভিটিস থাকে সবচেয়ে বেশি দিনের মধ্যে দুপুর 12টা থেকে 2টা। তাহলে রাত্রি 2টা থেকে 4টা আমাদের এই থ্যালামাস সেট পয়েন্ট এটা এভাবে করে রাখে যে এটা তাপমাত্রা কমে যাবে, আর 12টা থেকে 2টা এই সময়ে, দুপুর 12টা থেকে দুপুর 2টা এই সময়ে এই সেট পয়েন্টের তাপমাত্রা বেশি।
এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া শরীরে। এখন কোন কোন ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রার রকম ফের হয়, অর্থাৎ 97 থেকে 98 বা 98 থেকে কমে 97.5, এভাবে ওঠানামা সামান্য করে, কিন্তু 98.6 ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠে না। কোন কোন ক্ষেত্রে আমাদের বডি টেম্পারেচার অপেক্ষাকৃত একটু বেশি হয়, এটা একটু আমাদের বোঝা প্রয়োজন। এই জন্যই যে এগুলো সবই সবই কিন্তু ফিজিওলজিক্যাল বিষয় এবং এগুলো শরীরবৃত্তীয় স্বাভাবিক ক্রিয়া। আমাদের বডি টেম্পারেচার বাড়তে পারে, আমরা যখন এক্সারসাইজ করি সেই সময় আমাদের বডি টেম্পারেচার বাড়বে, এটা স্বাভাবিক। মেনস্ট্রুয়েশনের ঠিক আগে আগে বডি টেম্পারেচার বাড়তে পারে, আবার মেনস্ট্রুয়েশন চলাকালীন অনেক অনেক নারীরই বডি টেম্পারেচার সামান্য একটু বাড়ে, এগুলো জ্বর না। আর্লি প্রেগনেন্সিতে বডি টেম্পারেচার একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, এবং এগুলো কিন্তু জ্বরের মধ্যে পড়ে না। অনেক বাচ্চার মা, অনেক শিশুর মা আমাদের কাছে আসেন, আসার পর তারা অভিযোগ করেন যে মাথা সবসময় জ্বর থাকে গায়ে। কিভাবে জ্বর থাকে, জ্বর কি মেপেছেন? বলবেন না, জ্বর মাপিনি, মাথা গরম। মাথা গরম মানে কিন্তু জ্বর না। থার্মোমিটারে যদি সেটা শো না করে, থার্মোমিটারে শো না করলে সেটা কখনোই জ্বর বলা যাবে না। শিশুদের মস্তিষ্কে ব্লাডের সার্কুলেশন বেশি হতে পারে বা হয় স্বাভাবিকভাবেই, এবং তাদের ব্লাড সার্কুলেশনের কারণে তাদের বডি টেম্পারেচার, মাথায় একটু উত্তাপ থাকবেই, এটা স্বাভাবিক। এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নাই। যখন থার্মোমিটারে শো করবে যে 98.6 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা দেখাবে যখন, তখন আমরা সেটাকে জ্বর বলে গণ্য করব। এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই জ্বরটাকে, যদি 98.8 ডিগ্রি ফারেনহাইট থেকে 100.6 ডিগ্রি ফারেনহাইট হয়, এর মধ্যে যদি হয়, অর্থাৎ আমরা বলবো যে 99 থেকে 101-এর কাছাকাছি, এই পয়েন্টটা মনে রাখা জরুরি। এটা হচ্ছে লো গ্রেড ফিভার। যদি 100.8 ডিগ্রি ফারেনহাইট থেকে 104.9 ডিগ্রি ফারেনহাইট, এটা হাই গ্রেড ফিভার। আর 104.9 ডিগ্রি ফারেনহাইটের উপর যদি হয়, এটাকে আমরা হাইপার পাইরেক্সিয়া। এটা হাইপার পাইরেক্সিয়া নিঃসন্দেহে বিপজ্জনক এবং জরুরি অবস্থা। আপনারা এখানে যেটা দেখছেন 98.6 ডিগ্রি ফারেনহাইট, এটা সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা। যদি 98.8 ডিগ্রি ফারেনহাইট পার হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো জ্বর, এবং সেটাকে লো গ্রেড ফিভারের মধ্যে আমরা গণ্য করব। এবং এই ছকটা মনে রাখতে হবে যে কোনটা লো গ্রেড ফিভার, কোনটা হাই গ্রেড ফিভার, এবং কোনটা হাইপার পাইরেক্সিয়া। আচ্ছা, বিভিন্ন কারণে জ্বর হতে পারে, এবং বলা হয় যে জ্বর কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। এই কথাটা আমরা প্রায় বলি এবং প্রায় শুনতে পাই যে জ্বর কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। এই কথাটা আমরা কেন বলি? কারণ হলো অসংখ্য কারণে জ্বর হতে পারে, অসংখ্য কারণে জ্বর হতে পারে। তার মধ্যে জীবাণু সংক্রমণ একটা অন্যতম কারণ, ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি কোনো ডিজিজ সেটা একটা কারণ, প্রচন্ড আঘাত এটা একটা কারণ, প্রচন্ড ভয় পাওয়া, হিট স্ট্রোক, অত্যাধিক ফিজিক্যাল এক্সারশন, অনাহারে থাকা, দাঁত ওঠা বা ডেন্টিশন, শরীরে ক্ষতিকর কোনো পদার্থ প্রবেশ করা বা পয়জনিং, বিষাক্ততা, অথবা কোনো ঔষধ ইন্ট্রাভেনাস প্রবেশ করানো, এবং যদি স্যালাইন খুব দ্রুত যায় বা বিশেষ কিছু ঔষধ আছে যেগুলো খুব দ্রুত যদি যায়, সেক্ষেত্রেও কিন্তু রোগীর বডি টেম্পারেচার তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায় এবং জ্বর দেখা দেয় এবং শরীর কাঁপতে শুরু করে, আর মারাত্মক রক্তক্ষরণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু মূল কারণ। এখন এগুলো যদি আমরা
কারণ হিসেবে ধরি, বিশেষ করে আমরা যদি ধরতে যাই যে প্রথমটাই আমরা যদি ধরি যে জীবাণু সংক্রমণ জনিত কারণ। আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য বারবার কাশছি, মাপ চাই নিচ্ছি, সরি। আচ্ছা, আমরা যদি এই জীবাণু সংক্রমণ জনিত কারণকে যদি অন্যতম একটা কারণ হিসেবে গণ্য করি, আপনারা যদি দেখেন, একটু যদি চিন্তা করেন, দেখবেন যে সব জীবাণু সংক্রমণের কিন্তু শরীরে কিন্তু জ্বর আসে না। জীবাণু সংক্রমণ, বহু জীবাণু সংক্রমণ হয়, কিন্তু সব জীবাণু সংক্রমণে কিন্তু জ্বর আসে না। তাহলে জ্বর আসার জন্য নিশ্চয়ই কোনো বিষয় যুক্ত আছে, না হলে দেখা যাবে যে রোগীর যদি গনোরিয়া, সিফিলিস বা বিভিন্ন রোগ আছে যেগুলোতে রোগীর জ্বর আসে না। অনেক রোগী তো আছে যেগুলোতে রোগীর জ্বর আসে না, সেগুলো তো জীবাণু সংক্রমণ জনিত কারণে হয়। ওগুলো তো কেন জ্বর আসে না, এটার তো একটা বিষয় আছে। এবার সেই বিষয়টা আমরা বুঝি যে জ্বরের প্যাথোফিজিওলজি বা অ্যাকচুয়াল জ্বরের যে মেকানিজম, এই মেকানিজমটা কি। একেবারে কান খুলে শুনে এলেন, চোখ খুলে একদম বুঝে এলেন। এই মেকানিজম বা জ্বরের এই প্যাথোফিজিওলজিকে আমরা 3টা ক্লাসে ভাগ করব, এবং 3টা ক্লাসে ভাগ করে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটার মেকানিজম, ফার্স্ট মেকানিজম হচ্ছে পাইরোজেন্স। পাইরেক্সিয়া, পাইরেক্সিয়া শব্দটা মনে রাখলেই মনে রাখবেন পাইরোজেন্স। এবং আমাদের বেসিক আলোচনাটা কিন্তু পাইরোজেন্স নিয়েই কিন্তু হবে। দ্বিতীয় যে কজ বা মেকানিজম, সেটা হচ্ছে শরীরে অত্যাধিক তাপ উৎপাদন হওয়া, কিন্তু সেই অনুপাতে শরীর থেকে তাপ কম নির্গত হওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ মেকানিজম, যেটার কারণে শরীরের উত্তপ্ত হয়ে যাবে এবং বডি টেম্পারেচার বেড়ে যাবে এবং 98.8-এর উপরে উঠে যাবে ফারেনহাইটের হিসাবে। আরেকটা মেকানিজম হচ্ছে শরীর থেকে তাপটা বের হতে না পারা। এমন কিছু কন্ডিশন থাকে যেটা আমরা হিট স্ট্রোকে পাই, যে শরীর উত্তাপটাকে ধরে রাখে এবং শরীর উত্তাপটাকে আর বের করতে দিতে পারে না। এটা একটা কারণ এই শরীর থেকে তাপ বের হতে না পারার। আবার এমন যদি হয় শরীর থেকে তাপ বের করে আমাদের কোন অর্গান, আমাদের ত্বক, শরীরের সবচেয়ে বড় অর্গান, শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার, শরীরের সবচেয়ে বড় যদি আমরা অর্গান বলি তো অর্গান বলতে হলে ত্বক। আচ্ছা, ওগুলো আলোচনায় না যায়। যদি এমন হয় যে ত্বকের এমন কোনো একটা প্রদাহ হয়েছে, যেই প্রদাহ জনিত কারণে ত্বক নষ্ট হয়ে গেছে এবং শরীর থেকে ত্বকের মাধ্যমে শরীরের আভ্যন্তরীণ তাপ নিঃসরণ হতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু এই শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আশা করি এই বিষয়গুলো একটু বুঝতে পেরেছেন। আমাদের মূল আলোচনা আজকে হবে পাইরোজেন্স গুলো নিয়ে। এই পাইরোজেন্স গুলোই কিন্তু আমাদের জ্বর উৎপাদনের, এগুলো হচ্ছে জ্বর উৎপাদী। যেগুলোতে জ্বর উৎপাদন হয় সেগুলোই হচ্ছে জ্বর উৎপাদী বা পাইরোজেন্স। এখন এই পাইরোজেন্সটাকে আমরা 2টা শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালটাকে আমরা বলবো এক্সোজেনাস, অর্থাৎ বাইরের, যেটা বাইরে থেকে শরীরে প্রবেশ করে। আর এন্ডোজেনাস হচ্ছে যেটা শরীরের ভেতরে থাকে। এক্সো মানে বাইরে, আর এন্ডো মানে আভ্যন্তরীণ। এটা তো আপনারা সবাই জানেন। এক্সোজেনাস যে ফ্যাক্টর গুলো এই পাইরোজেন্সকে স্টিমুলেট করে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়া টক্সিন, এন্ডোটক্সিন বলা হয় যেটাকে, এলপিএস, ভাইরাস, বিভিন্ন ইনফ্লামেশন বা প্রদাহ ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস, উন্ড, ইনফ্লামেশন, এগুলো হচ্ছে এক্সোজেনাস, বাইরে থেকে আসছে। আর এন্ডোজেনাসের মধ্যে মূল যেটা আছে, এগুলো আভ্যন্তরীণ, অর্থাৎ শরীরের ভেতরে থাকে। তার মধ্যে একটা হচ্ছে
সাইটোকাইন্স। এই সাইটোকাইন্স আর প্রোস্টাগ্ল্যান্ডিনস। এখানে প্রোস্টাগ্ল্যান্ডিনস বলার একটা কারণ আছে, কারণটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনস অনেকগুলো আছে, তার মধ্যে মূল যে প্রোস্টাগ্ল্যান্ডিনস সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনস E2। এই প্রোস্টাগ্ল্যান্ডিনস E2 এটা আমরা যেন না বলি যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে বডি টেম্পারেচার বাড়ানোর জন্য। আর এই সাইটোকাইন্সের ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন বিটা এবং ইন্টারফেরন ডেল্টা। মূলত আরো অনেকগুলো আছে, আমি অল্প কয়েকটা বলছি। তার মধ্যে ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো হচ্ছে সাইটোকাইন্সের পার্ট এবং এগুলো টি সেলের অংশ। এরা আমাদের মস্তিষ্কে এই সেট পয়েন্টকে বৃদ্ধি করিয়ে দেয়। বৃদ্ধি কখন করাবে? যখন কোনো এন্ডোজেনাস অথবা বিশেষ করে এক্সোজেনাস যখন শরীরে প্রবেশ করবে সেই ক্ষেত্রে বাড়িয়ে দিবে। এক্সোজেনাস যখনই শরীরে আভ্যন্তরে প্রবেশ করবে তখনই এই সাইটোকাইন গুলো এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এরা এই বডির সেট পয়েন্টটাকে বাড়িয়ে দিবে। এবং বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে তাপ বা বডি টেম্পারেচার বা উত্তাপ বা হিট, আমরা যেটাই বলি না কেন, আমরা যেমন কোনো কিছু রান্না করার সময় সেটাকে আগে সেদ্ধ করি তাপ দিয়ে, কোনো কিছু খাওয়ার সময় যেমন ওটাকে সেদ্ধ করি, ঠিক সেরকম তাপে সবকিছু নষ্ট হয়। জীবাণু ধ্বংস করার জন্য তাপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং স্টেরিলাইজেশন যদি আপনারা পড়েন তো দেখবেন স্টেরিলাইজেশনের মধ্যে উত্তাপ একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই জীবাণু নষ্ট করার ক্ষেত্রে। তো উত্তাপ যেহেতু জীবাণু নষ্ট করে, শরীর তখন এই উত্তাপটাকে বৃদ্ধির মাধ্যমে অর্থাৎ ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6 এদের মাধ্যমে বা PGE2 এর মাধ্যমে এই সেট পয়েন্টটাকে বাড়িয়ে দেয়। উদ্দেশ্য হচ্ছে যে সেট পয়েন্ট বাড়িয়ে দিয়ে ওই জীবাণুটাকে নষ্ট করা। এবং সেট পয়েন্ট যখন বাড়ে তখন এই আমাদের যে ত্বক অর্থাৎ কিউটেনিয়াস ভেসো কনস্ট্রিকশন হয়। ভেসো কনস্ট্রিকশন হচ্ছে এই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাওয়া এবং পেশিগুলো দ্রুত সংকোচন এবং সম্প্রসারিত হতে শুরু করে। আর আমাদের বডি টেম্পারেচার তখন বাড়তে শুরু করে। এখন আপনার শরীরে বা কারো শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে এবং সেই জীবাণুটা যদি পাইরোজেনাস জীবাণু হয় তখন যেটা হবে সেটা হচ্ছে ইন্টারলিউকেন 1, 6 বা PGE2, বিশেষ করে PGE2 তখন আমাদের এই সেট পয়েন্টটাকে বাড়িয়ে দিবে এই উদ্দেশ্যে যে ওই জীবাণুটাকে যাতে ধ্বংস করা যায়। এখন সেট পয়েন্ট যখন বাড়িয়ে দিবে তখন অ্যালোপ্যাথি ডাক্তাররা যে ওষুধটা দেয় সেই ওষুধটা হচ্ছে কি দেয়? প্যারাসিটামল দেয়। প্যারাসিটামল কি করবে? তখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টাকে ব্লক করে দিবে। যখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর এই ট্রিগারটাকে বন্ধ করে দিবে তখন এই সেট পয়েন্ট আবার কমতে শুরু করবে। কিন্তু যেহেতু জীবাণু নষ্ট হয়নি সেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্যারাসিটামল কাজ করবে। সেটা 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পর আবার বডি টেম্পারেচার রাইজ করতে লাগে। আবার যখন প্যারাসিটামল দিবেন আবার PGE2 আবার ওটাকে ব্লক করে দিবে। প্যারাসিটামল যখনই PGE2 কে ব্লক করে দিবে আবার বডি টেম্পারেচার কমতে শুরু করবে। মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং এই ইন্টারলিউকেন 1, 6, তারপরে TNF আলফা, IFN বিটা, গামা এরাই মূলত বৃদ্ধি করে। এটা হচ্ছে বেসিক একটা ধারণা।
আপনারা আশা করি যে একটু হলেও বুঝতে পারার কথা। যদি বুঝতে না পারেন আমি আরো একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন এই মানুষটার শরীরে একটা জীবাণু প্রবেশ করলো, অথবা এই মানুষটার কোনো এক জায়গায় আঘাত পাইল, অথবা এই মানুষটা সূর্যের তাপ, প্রখর সূর্য তাপে গেল। গভীরভাবে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন এর ব্রেনের যে হাইপোথ্যালামাস যে পার্টটা আছে, এই হাইপোথ্যালামাস পার্ট করছে কি, এই যে আমি বললাম যে ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারফেরন আলফা ইত্যাদি ইত্যাদি, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2, এরা যেটা করবে সেটা হচ্ছে এর শরীরের বডি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিবে। বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই জীবাণুটাকে এখান থেকে নষ্ট করে। আর কি হবে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2, তারপরে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, তারপরে এই ইন্টারলিউকেন 1, 6, এদের এদের প্রতিক্রিয়ায় আমাদের কি হবে, ভেসো কনস্ট্রিকশন। ভেসো কনস্ট্রিকশন মানে হচ্ছে রক্তনালীগুলোর দেয়াল সরু হয়ে যাবে। এখন রক্তনালীগুলোর দেয়াল যদি সরু হয়ে যায়, আপনারা মনে মনে কল্পনা করেন আপনার হাত, আমি আমার হাতের দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু কথা বলছি। আমার হাতে ভেসো কনস্ট্রাকশন হলো, রক্তনালীগুলো আস্তে আস্তে সরু হয়ে গেল, তাহলে রক্ত প্রবাহ কমে গেল। যখন রক্ত প্রবাহ কমে গেল তখন উত্তাপ কমে যাবে, স্বাভাবিকভাবে উত্তাপ কমে যাবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে তখন কিন্তু উত্তাপ কমে যাবে, এবং উত্তাপ কমে যাওয়ার কারণে জ্বর থাকবে, থার্মোমিটারে জ্বর থাকবে এবং ভেতরেও জ্বর থাকবে, কিন্তু বাইরের এই উত্তাপটা কমে যাওয়ার কারণে কি হবে, রোগীর প্রচন্ড শীত করবে। এটা ভেসোকনস্ট্রিকশনের কারণে, এবং রোগী প্রচন্ড রকম শীত বোধ করবে। আপনি যখন রোগীর সমস্ত ঔষধ নিয়ে যখন রোগীকে সিমটোমেটিক্যালি ঔষধ প্রয়োগ করবেন, তখন রোগীর ভেসোডায়ালেশন হবে, অর্থাৎ রক্তনালীগুলো সম্প্রসারিত হতে শুরু করবে, এবং শরীরে যখন তখন ঘামতে শুরু করবে, এবং ঘাম দিয়ে তখন জ্বর ছুটবে, জ্বর ছেড়ে যাবে। এটা হচ্ছে বেসিক মেকানিজম। খুব ডিফিকাল্ট কিন্তু কিছু না, খুব জটিল কিন্তু কিছু না। এটা চমৎকার একটা প্রক্রিয়া জ্বরের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বর্তমান সময়ে কিন্তু জ্বর নিয়ে আমাদের নিজেদেরই মনে করেন জ্বরে একেবারে বিকারগ্রস্ত অবস্থা। সেটা হচ্ছে যে এখন জ্বরের প্রাদুর্ভাব আমাদের খুবই বেশি। চিকুনগুনিয়া, ডেঙ্গু, যেটাকে অনেকে ডেঙ্গি বলে, ভারতে বিশেষ করে ডেঙ্গি বলে, গ্ল্যান্ডুলার ফিভার, এগুলো খুব কমন জ্বর। ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার। ব্ল্যাক ওয়াটার ফিভার ম্যালেরিয়ার একটা কমপ্লিকেশন। কালা জ্বর, স্কারলেট ফিভার, সেপটিক ফিভার, টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভার, ইয়েলো ফিভার, জিকা ফিভার, জাপানিজ এনকেফালাইটিস, সেন্ট লুইস এনকেফালাইটিস, ইবোলা ফিভার, এগুলো সবচেয়ে কমন জ্বর বর্তমান সময়ে বিশ্বে। আপনাদের কাছে মনে হতে পারে যে এত জ্বর নিয়ে কথা বলার কি দরকার। বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশে যেসব জ্বরগুলা কমন হয়ে গেছে, দেখেন এই জ্বরগুলা কিন্তু ছিল না। একটা সময় ছিল যখন এই জ্বরগুলো ছিল না। চিকেনগুনিয়া মানুষ নামই শুনেনি, গ্ল্যান্ডুলার ফিভার নামই শুনেনি। কিন্তু এখন স্কারলেট ফিভার বয়ে পড়েছে, আরক্ত জ্বর, স্কারলেট ফিভার। কিন্তু স্কারলেট ফিভার দেখেনি, খুব কম ডাক্তার দেখেছে স্কারলেট ফিভার। কিন্তু এখন এই জ্বরগুলো খুব কমন, খুব কমন। এই জ্বরগুলো কমন। এই জ্বরগুলো ইয়েলো ফিভার, জিকা ফিভার, জাপানের ইবোলা, এগুলো যে আমাদের অদূর ভবিষ্যতে আসবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নাই। আসবে, অতি শীঘ্রই আসবে, আল্লাহ মাফ করুন। এগুলোর জন্য কিন্তু এতগুলো কথা বলা। আমি আমি আজকে টাইফয়েড নিয়ে বেসিক আলোচনাটা করব। আমার মূল আলোচনা থাকবে টাইফয়েড।
টাইফয়েড জ্বর সম্পর্কে আপনারা সবাই জানেন। টাইফয়েড জ্বরের জন্য বিশেষ জীবাণু দায়ী, যে জীবাণুটার নাম হচ্ছে সালমোনেল্লা এন্টারিকা সেরোটাইপ টাইফি। সালমোনেল্লা টাইফি নামে বেশি পরিচিত। আমরা একটা সম্পূর্ণ নাম যদি বলি, সালমোনেল্লা এন্টারিকা সেরোটাইপ টাইফি। এখানে এন্টারিকা শব্দটা আমরা যেন না বলি। এটা আগে ডাক্তাররা মনে করতো যে এটা টাইফোস, গ্রীষ্মের টাইফোস থেকে ধোঁয়া বা কুয়াশা, যেটা ধোঁয়া আসে, ধোঁয়া থেকে এই জ্বরের উৎপত্তি হয়, এই জন্য এটাকে টাইফয়েড। কিন্তু ও ধারণাটা ভুল ছিল। আর ইন্টেস্টাইনে কিন্তু এই জীবাণুর সংক্রমণ এবং বংশ বিস্তার হয়, এই জন্য এটাকে এন্টেরিক ফিভার বলে। এন্টেরিক ফিভার এবং বাংলাতে ওই জন্য বলা হয় আন্তরিক জ্বর। কেউ যদি বলে যে আন্তরিক জ্বর, তো বুঝতে হবে টাইফয়েড জ্বর। সুতরাং আমরা কিন্তু আন্তরিক জ্বর বা এন্টেরিক ফিভার এই শব্দগুলো কিন্তু ব্যবহার করব না, আমরা ব্যবহার করবো টাইফয়েড জ্বর। আর এই যে বললাম যে সালমোনেল্লা এন্টারিকা, এন্টারিকা মানে হচ্ছে যে এটা ইন্টেস্টাইনে এর মানে সমস্ত জীবন চক্রটা সম্পূর্ণ করে এই জ্বর। এই জন্য মজার বিষয় হচ্ছে যে একমাত্র মানুষই কিন্তু এই জ্বরে আক্রান্ত হয়। মানুষ ছাড়া কিন্তু এটা গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু অন্য কেউ কিন্তু টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় না। সালমোনেল্লা এন্টারিকা সেরোটাইপ টাইফি, সংক্ষেপে যেটা সালমোনেল্লা টাইফি বলে, এটা হচ্ছে পানির মাধ্যমে ছড়ায়। এবং পানি বলতে অর্থাৎ দূষিত পানি, অন্ত্র থেকে অর্থাৎ মলের মাধ্যমে পানি দূষিত হয়ে এটা একজন থেকে আরেকজনের সংক্রমণ সৃষ্টি করে, যেহেতু এটা ইন্টেস্টাইনে থাকে। আর এটা লালা থুথুর মাধ্যমেও সংক্রমিত হয় বা হতে পারে। আর এটা হচ্ছে সালমোনেল্লা টাইফি। আর দুধ আর আইসক্রিম বিক্রেতা যারা যারা দুধ বিক্রি করে আর আইসক্রিম বেচে বেড়ায়, এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্যারিয়ার এই রোগে। একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন এরা বহন করে বেড়ায়। টাইফয়েড জ্বরটা খুবই কমন একটা জ্বর, কিন্তু টাইফয়েড জ্বরের বেসিক বিষয়টা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমাদের জন্য টাইফয়েড জ্বরটা বোঝা সুবিধা হবে। যে কেউ যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে, তবে 1 বছর বয়সের নিচে সাধারণত কম আক্রান্ত কিন্তু হতে পারে। যারা ঘন বসতি পূর্ণ এলাকায় বসবাস করে, বস্তিতে বসবাস করে, তাদের মধ্যে এই রোগ প্রচুর পরিমাণে দেখা দেয়। যাদের পয় নিষ্কাশন ব্যবস্থা অস্বাস্থ্যকর এবং বাইরে যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, এগুলো থেকে ছড়ায় বা তাদের সম্ভাবনা বেশি থাকে। যারা দূষিত এবং নোংরা পানি পান করে তারা অধিক আক্রান্ত হয়, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম, তারা এই টাইফয়েডে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আমরা ক্লিনিক্যাল ফিচারে আসি। ক্লিনিক্যাল ফিচারটা খুব গুরুত্বপূর্ণ, এবং ফার্স্ট যে বিষয় সেটা আমরা মনে রাখবো, সাধারণত জ্বর আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং প্রথম দিন রোগীর সামান্য মাথা ব্যথা এবং শরীর ম্যাজম্যাজ করা একটা ভাব থাকে, যেটাকে রোগী গ্রাহ্য করে না। রোগী একেবারেই সেটাকে গ্রাহ্য করে না। অর্থাৎ প্রথম দিন হালকা যে মাথা ব্যথা এবং সামান্য পরিমাণে ঘুষঘুষে জ্বর, শরীর ম্যাজম্যাজ করা, এটা প্রথম দিন জ্বর। এবং দ্বিতীয় দিন জ্বর বৃদ্ধি পায় 100 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট। এটাকে আবার অনেকে মনে করে যে এটা প্রথম দিন জ্বর, কিন্তু আসলে না, এটা জ্বরের দ্বিতীয় দিন। জ্বর হয়েছে তার আগের দিন। এটা টাইফয়েডের একটা বিশেষ বিশেষত্ব, এটা যেন আমরা কখনোই না ভুলি। এভাবে জ্বর একবার কমে এবং বৃদ্ধি পায়, 2 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পায় আর 1 ডিগ্রি ফারেনহাইট কমে। এবং আপনারা যদি এই গ্রাফটা দেখেন তাহলে দেখবেন যে বাড়ছে কমছে, দৈনিক 2 বার এই জ্বরের ওঠানামা হবে। অর্থাৎ 2 ডিগ্রি বাড়বে, 1 ডিগ্রি কমবে, আবার 2 ডিগ্রি বাড়বে, 1 ডিগ্রি কমবে। এভাবে 3-4 দিনে জ্বর একেবারে 103-4 ডিগ্রি ফারেনহাইট উঠে যাবে। এই গ্রাফটা আমরা একদম
একদম মনে রাখবো, এবং এইটা জ্বরের বৈশিষ্ট্য। এই এই পয়েন্ট এখানে আমার নাম্বার গুলো 1 নাম্বার 2 নাম্বার দিলে বেশি ভালো হতো আরো বোঝানো। আচ্ছা, এখানে এটা মনে রাখতে হবে যে জ্বর এই একটু কমে বৃদ্ধি পায়, এভাবে 2 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পায়, 1 ডিগ্রি ফারেনহাইট কমে। আর এভাবে দৈনিক দুবার জ্বর উঠানামা করে 3-4 দিনে জ্বর 103-4 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, এবং জ্বর কিন্তু ছাড়ে না, জ্বর থেকেই যায়, জ্বর ছাড়বে না। কিন্তু যখন রোগীর ঘাম হয় তখন রোগী মনে করে বোধহয় জ্বর ছুটে গেল, কিন্তু জ্বর ছুটে না, জ্বর সম্পূর্ণভাবে ছুটে যায় না, জ্বর কমে যায়। জ্বর যখন কমে তখন শরীর অত্যাধিক ঘাম হয়, অর্থাৎ এই আপনারা গ্রাফটা যদি দেখেন, যখন জ্বর বাড়ছে তখন বাড়ছে, কিন্তু যখন জ্বর এই কমতে লাগলো তখন রোগী প্রচন্ড ঘামতে শুরু করলো, কিন্তু এটা নর্মাল বডি টেম্পারেচারে আসে না। প্রচুর ঘামে। কখন ঘামে? জ্বর বৃদ্ধির সময় কিন্তু ঘামে না, জ্বর যখন হ্রাস পায়, কমে, সেই সময় রোগী প্রচন্ড ঘামে, আর ভীষণ মাথা যন্ত্রণা থাকে, প্রচন্ড মাথা ব্যথা থাকে, প্রচন্ড মাথা ঘোরা থাকে। দাঁড়িয়ে থাকতে থাকতে রোগীর কাছে মনে হবে মাথা ঘুরে টাল টুল খায় একবার পড়ে যাবে। আর মাথা ঘোরার সাথে ভীষণ দুর্বলতা থাকবে, প্রচন্ড ক্লান্তি অনুভব করবে, মানে এত অবসন্নতা এবং ক্লান্তি, যেটা অনেক জ্বরে আছে, কিন্তু টাইফয়েড জ্বরে ব্যাপকভাবে আছে, এটা যেন আমরা না ভুলি। আরো অনেক জ্বরে আছে, বলবো না যে শুধুমাত্র টাইফয়েড জ্বরে আছে বা একমাত্র টাইফয়েড জ্বরে আছে, অনেক জ্বরে আছে। আচ্ছা, ওগুলোতে আসা যাবে। গলা ব্যথা থাকবে এবং হালকা কাশি থাকবে। তবে এই শেষের পয়েন্ট মনে রাখবো, এখানে গলা ব্যথা কাশি এটা উল্লেখযোগ্য নয়। গলা ব্যথা বা শর্ট থ্রট কফ এটা ইম্পর্টেন্ট না, এটা ছাড়া অন্য যতগুলো আছে সবকটাই খুব ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে জ্বর অনুপাতে নাড়ির গতি কম থাকে। এখন জ্বর অনুপাতে নাড়ির গতি কম বা পালস কম থাকে, এটার বিষয়টা কি? এখন আমরা যদি দেখি যে আমরা বলি, আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? কি শুনতে পাচ্ছেন না? আমি বুঝতেও পারি না, আমি ওভাবে ক্লাস নিই তো। জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা ধরি যে একজন মানুষের স্বাভাবিক পালস রেট হচ্ছে 72 থেকে 80 পার মিনিট, মানে প্রতি মিনিটে 72 থেকে 80 বার সে এই তার কি চলবে, পালস, নাড়ির স্পন্দন 72 থেকে 80 বার। প্রত্যেকটার মাপ আছে, কিন্তু আমরা চোখের পলক ফেলি কতবার? আমরা চোখের পলক ফেলি মিনিটে 12 থেকে 15 বার। এগুলো সব যেন মুখস্থ থাকে, একটা ভুললে পারে কিন্তু এক খবর আছে। আচ্ছা, প্রতি মিনিটে 72 থেকে 80 বার, এটা হচ্ছে নর্মাল। যদি এটা 98.6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় একজন মানুষের বডি টেম্পারেচার 72 থেকে 80, যদি 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পায়, বডি টেম্পারেচার যদি 99.6 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 1 ডিগ্রি যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে 10টা পালস বাড়বে। আপনি কিন্তু পালস ম্যাপেও, আপনার কাছে যদি থার্মোমিটার না থাকে, আপনি কিন্তু পালস রেট ম্যাপেও কিন্তু রোগীর তাপমাত্রা কত এটা বলতে পারবেন, এবং এক্স্যাক্টলি বলতে পারবেন। তাহলে 99.6 ডিগ্রি ফারেনহাইটে রোগীর তাপমাত্রা হবে, পালস হবে 90। 100.6 ডিগ্রি ফারেনহাইটে রোগীর পালস রেট 10টা বাড়বে, তাহলে হবে 100। 101-এ 1.6 ডিগ্রি ফারেনহাইটে হবে কত? 110 পালস পার মিনিট। এভাবে কিন্তু টাইফয়েডের ক্ষেত্রে এই পালস রেট আপনি পাবেন না, কম থাকবে, অবশ্যই কম থাকবে, এটা মাথায় রাখাকে যেন। আরেকটা আছে রিউমেটিক ফিভার। এই রিউমেটিক ফিভারেও কিন্তু এই ধরনের রিউমেটিক ফিভার বাত জ্বর। এখন ফিভার আছে বলে যে বাত জ্বর ওই জ্বরের মধ্যে পড়ে তা কিন্তু না, ওটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজিজ, ওটা অন্য অসুখ। সুতরাং আমরা ওটাকে যেন না আলাদাভাবে, ওটাকে লেখাই হয়নি, ওটা এর মধ্যেই নাই, ওটা অন্য চ্যাপ্টার। তো মনে রাখবো যে পালস রেট কম পাবো আমরা। আর আনুষঙ্গিক লক্ষণ যেগুলো আমরা পাবো,
প্রথম দিন সাধারণত প্রথম কয়েকদিন কোষ্ঠকাঠিন্য থাকে, যেহেতু ইন্টেস্টাইন আক্রান্ত হয়। তো ইন্টেস্টাইন আক্রান্ত হয় বলে কি হয়, ইন্টেস্টাইন আক্রান্ত হয় বলে এখন পায়খানা কষা হয় কেন? আমাদের যে বাওয়েল মুভমেন্ট, অন্ত্রের যে নড়াচড়া, পেরিস্টালসিস যেটাকে আমরা বলি, অ্যানাটমির ভাষায় বলা হয় বা মেডিকেল টার্মে বলা হয় পেরিস্টালসিস। পেরিস্টালসিস যদি বেশি হয় তাহলে কি হবে, খাদ্যের যে জলীয় অংশ সেটা অন্ত্র বেশি করে শোষণ করে ফেলবে। তখন অ্যালোপ্যাথি ডাক্তাররা কি করবে, একটা ওষুধ দিবে, তখন ওই পেরিস্টালসিস কমে যাবে, অর্থাৎ ওই অন্ত্রের সংকোচন কমে যাবে। যখন অন্ত্রের সংকোচন কমে যাবে তখন মলে পানির ভাগ বেশি হয়ে যাবে, তখন পায়খানা পাতলা হতে শুরু করবে। আবার আরেকটা ওষুধ দিবে, তখন মলের অন্ত্রের সংকোচন আরো দ্রুত হয়ে যাবে, তখন পায়খানা কষা হয়ে যাবে। এটা হচ্ছে তাদের এই অ্যানাটমিক ফিজিওলজি কাজে লাগিয়ে এবং শরীরবৃত্তীয় ঘটনাগুলো কাজে লাগিয়ে তাদের ওষুধগুলো কিন্তু কাজ করে। আচ্ছা, তো প্রথম কয়েকদিন কোষ্ঠকাঠিন্য বা একেবারে পায়খানা না হওয়া থাকবে, পরে কিন্তু এই পাতলা পায়খানা বা নরম মল হওয়া দেখা যায়। আর পেটের ডান দিকে বিশেষ করে অ্যাপেন্ডিক্সের জায়গায় চাপ দিলে রুগী ব্যথার কথা বলবে, এটা ক্লিনিক্যাল ফিচারের একটা গুরুত্বপূর্ণ ফিচার। আর আরেকটা জিনিস আমরা যেন কখনোই না ভুলি, যে জটিলতার মধ্যে, টাইফয়েডের জটিলতার মধ্যে সবচেয়ে কমন জটিলতা হচ্ছে পলিসিস্টাইটিস বা পিত্তথলির প্রদাহ এবং অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস সবচেয়ে বেশি, কারণ অ্যাপেন্ডিক্সের ও জায়গাতেই সংক্রমণটা সবচেয়ে বেশি ঘটে। আচ্ছা, তো অ্যাপেন্ডিক্সের ওই জায়গায় যদি চাপ দেওয়া যায়, নাভির ওপরে চাপ দিলে, যদি নাভির উপরে চাপ দেন তো রুগী পেটের ডান দিকে ব্যথার কথা বলবে। আর জিহ্বায় একটা ঘন সাদা প্রলেপ পাওয়া যেতে পারে, বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়। আর বুকে পিছে এক ধরনের গোলাপি বর্ণের র্যাশ পাওয়া যেতে পারে, যেটা আঙ্গুল দিয়ে চাপ দিলে সাদা দেখাবে। এটা কালো ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে বোঝা একটু কঠিন। আর যদি খুব অনিদ্রা দেখা দেয় বা মারাত্মক অনিদ্রা দেখা দিতে পারে, এটা অশুভ লক্ষণ। যদি টাইফয়েড জ্বরে দেখেন যে রুগীর ঘুম কমে গেছে, তাহলে বুঝবেন যে এটা ভালো লক্ষণ নয়। আর খুব খারাপ অবস্থায় রুগী প্রলাপ বকবে, অজ্ঞান হয়ে যাবে, এদিক সেদিক থুতু ছিটাবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সাইন যেগুলো পাবো খুব বেশি পরিমাণে, অর্থাৎ জ্বর খুব বেশি থাকবে, হাইপারথার্মিয়া এটাকে আমরা বলি। আর খুব বেশি ঘাম হবে, জ্বর অনুপাতে পালস রেট কমে যাবে, জিহ্বায় সাদা এক ধরনের নোংরা প্রলেপ আমরা পাবো। এগুলো হচ্ছে বেসিক বিষয়, ক্লিনিক্যাল ফিচার। এখন আমরা তো অনেকগুলা জ্বর নিয়ে আলোচনা করলাম, আমরা অনেকগুলা জ্বর, অনেকগুলো। আমরা মূলত যে জ্বরগুলোর কথা আমরা আলোচনা করলাম সেগুলো হচ্ছে যে, দেখবেন যে টাইফয়েড জ্বর নিয়ে, ম্যালেরিয়া জ্বর নিয়ে, কালা জ্বর, ইনফ্লুয়েঞ্জা, এগুলো এগুলো কিন্তু খুব কমন। পার্থক্য করাটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। পার্থক্যতে আমরা আসছি, পার্থক্যতে আসার আগে আমরা যে কমপ্লিকেশন গুলো আমরা দেখব, সেগুলো হচ্ছে যে সচরাচর কমন যে কমপ্লিকেশন গুলো দেখি আমরা, সেটা হচ্ছে যে কাশি, তীব্র কাশি। টাইফয়েডের জীবাণু কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন ঘটায় না, সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হোক বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হোক। টাইফয়েডের জীবাণু রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ধরনের ইনফেকশন ঘটায় না, কিন্তু তারপরেও আপনি যদি রুগীকে বলেন যে জ্বর ভালো হওয়ার মুখে রুগীর কাশি শুরু হবে, তাহলে দেখবেন যে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কথাটা সত্যি হবে। এটার কারণ হচ্ছে যে টাইফয়েডের জীবাণু ইমিউন সিস্টেম কমিয়ে দেয় এবং অন্য জীবাণুকে শরীরে প্রবেশ করার সুযোগ করে দেয়। বিশেষ করে রোটা ভাইরাস বলেন বা অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, এগুলোকে সংক্রমণের সুযোগ করে দেয়। ফলে এই কাশি, গলা ব্যথা এগুলো দেখা দেয়। এটা মনে রাখবো আমরা, সচরাচর কমন কমপ্লিকেশন এগুলো। এবং নিউমোকক্কাসকেও সংক্রমণের সুযোগ করে দেয়। আমি এটা যেটা আগে বলেছি, অ্যাপেন্ডিসাইটিস খুব কমন, পিত্তথলির প্রদাহ, ইন্টেস্টাইন থেকে হেমোরেজ বা
পেরিটোনাইটিস, টক্সিমিয়া। টক্সিমিয়া যদিও জটিলতা, এটা তীব্র জটিলতা একটা। আর কদাচিৎ যেগুলো হয় সেটা হচ্ছে মেনিনজাইটিস, নেফ্রাইটিস, হেপাটাইটিস, আর্থ্রাইটিস, অ্যাবর্শন। অ্যাবর্শন হওয়ার একটা চান্স থাকে, আর মায়োকার্ডাইটিস। এই জটিলতাগুলো মনে রাখবো যে খুব এগুলো সচরাচর দৃষ্ট জটিলতা, আর এগুলো কদাচিৎ, রেয়ার হতে পারে। প্যাথোলজিক্যাল টেস্ট আমরা যেটা দিব, এই প্যাথোলজিক্যাল টেস্ট আমরা অবশ্যই দিব। অনেকে বলে উইডাল, কিন্তু সঠিক উচ্চারণ হওয়ার দরকার ভিডাল। ভিডাল টেস্ট, উইডাল, ভিডাল, এখানে ভ উচ্চারণ, ভিডাল টেস্ট। ভিডাল টেস্ট পজিটিভ হবে। ভিডাল টেস্ট, ভিডাল টেস্ট রক্তের একটা বিশেষ টেস্ট, যেটাতে আপনারা নর্মাল এভাবে পাবেন TOTH AH BH। এই অ্যান্টিজেন গুলো এই ঠিক এভাবেই আমি যেভাবে দেখাচ্ছি, এগুলোই TOTH AH BH। এগুলো প্রত্যেকটা 1:80, 1:80, 1:80, 1:80। এখানে 1 স্বাভাবিক থাকবে, কিন্তু এটা এই 80 এটা ডাবল হয়ে যাবে। 160 হলে ওটাকে টাইফয়েডের মধ্যে গণ্য করা হয় না। এটা 320, 640 এভাবে জোড়ায় জোড়ায় বাড়বে। যদিও এখন প্যাথোলজি অনেক আধুনিক এবং খুব নিখুঁত ভাবে মাপ দেয় বলে অনেক সময় এটা, কিন্তু আপনার রিপোর্টের ফাইনালি আসবে যেটা কমেন্ট, সেটা হচ্ছে যে পজিটিভ। এটা মনে রাখবেন, TOTH এটা হচ্ছে টাইফয়েড, আর যদি AH BH হয় এটা প্যারাটাইফয়েড, এবং এটা দুটাই কিন্তু জোড়ায় জোড়ায় বাড়ে। এটা মাথায় রাখলেই হবে যে এগুলো 160 ধরা হয় না। কেউ যদি লেখে যে 120, তো বুঝতে হবে যে না, ওখানে রিয়াজেন্টের কোনো ব্যাপার আছে, কারণ রিয়াজেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় টেস্টের ক্ষেত্রে, এবং ওখানে রিয়াজেন্টের মানটা উল্লেখ করা থাকে। প্যাথোলজি নিয়ে আপনারা ভয় পাবেন না, প্যাথোলজি খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। প্যাথোলজির উপর খুব ভালো ভালো বই আছে, একদম প্যাথোলজি খুব সহজ একটা বিষয়, প্যাথোলজিকে ভয় পাবেন না। আর আমরা এই TCDC ESR, টিসি বা টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট মানে কি? টোটাল কাউন্ট TC অফ WBC, WBC TC, TC অফ WBC, টোটাল কাউন্ট অফ WBC, DC ডিফারেন্সিয়াল কাউন্ট অফ WBC, আর ESR ইরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট। তো WBC বৃদ্ধি পাবে, এটা WBC স্বাভাবিক কত? 8000 থেকে 12000, তাই না? 8000 থেকে 12000 দেখা যাবে WBC অনেক বেড়ে যাবে, এবং WBCর যেটা ডিফারেন্সিয়াল কাউন্ট, TCর যে WBC এটা বেড়ে যাবে, TC। আর DCর যেটা লিউকোসাইট এটা কমে যাবে, লিউকোসাইট অবশ্যই কমে যাবে, আর ESR বেড়ে যাবে, আর ভিডাল টেস্ট পজিটিভ। এখানে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ম্যালেরিয়া এবং কালাজ্বরে কিন্তু এই যে ভিডাল টেস্ট পজিটিভ হয়। এখানে এটা একটা দরকারি কথা যে একটা রোগীর এই যে টাইফয়েড হয়েছে, তার মানে যে তার ভিডাল টেস্ট পজিটিভ হবে। যদি ম্যালেরিয়া হয় তাহলেও কিন্তু ভিডাল টেস্ট পজিটিভ হবে। এটা কালাজ্বর হলেও ভিডাল টেস্ট পজিটিভ হবে। তখন এই জন্য দেখেন, প্যাথোলজির উপর ডিপেন্ড না করে টোটালিটি অফ সিমটমস এর উপর ডিপেন্ড করা হচ্ছে একজন বুদ্ধিমান এবং প্রকৃত ডাক্তারের, প্রকৃত চিকিৎসকের লক্ষ্য এটাই। যদি প্যাথোলজির উপর বেস করে একজন ডাক্তার যদি টেস্ট দেয়, আর যদি দেখে যে ভিডাল টেস্ট পজিটিভ, কিন্তু রোগীর ম্যালেরিয়া হয়েছে, রোগীর লক্ষণ না নিয়ে রোগীকে ট্রিটমেন্ট দিয়ে দিল। কিসের ট্রিটমেন্ট দিল? রোগীকে ট্রিটমেন্ট দিল টাইফয়েডের। রোগীর টাইফয়েড, ম্যালেরিয়া ভালো হবে না, কখনোই ভালো হবে। ম্যালেরিয়ার ট্রিটমেন্ট দিতে হবে, আর উপদেশ দিতে হবে মশারি ব্যবহার করবে। ঠিক এরকম কালা জ্বরের একটা টেস্ট আছে, চোপড়া টেস্ট, যেটা ম্যালেরিয়া জ্বরে পজিটিভ হয়, সিকিউসে পজিটিভ হয়। তো আমি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের পার্থক্যগুলো বুঝিয়ে দিই, যে পার্থক্যটা বুঝলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আজকে আমার বেসিক আলোচনা ছিল টাইফয়েড নিয়ে, আর টাইফয়েড নিয়ে যেহেতু বলছি, তার মধ্যে প্যারাটাইফয়েড নিয়ে সামান্য একটু কথা হলো, যে প্যারাটাইফয়েড হলে পরে আপনার এইচ পিএইচ পজিটিভ হবে প্যারাটাইফয়েড। প্যারাটাইফয়েডের জীবাণু কিন্তু একই, সালমোনেলা এন্টারিকা, প্যারাটাইফি টাইপ A আর B। তো সালমোনেলা এন্টারিকা প্যারাটাইফয়েড তৈরি করে, এবং টাইফয়েডের একটু
মানে সাধারণতম বা অপেক্ষাকৃত দুর্বলতম কিছু সিমটম ক্রিয়েট করে। ঘুষঘুষে জ্বর হতেই থাকে দীর্ঘদিন রোগী অবসন্ন বোধ করতে হবে, ক্লান্তি বোধ করতে হবে, জ্বর প্রায় লেগেই থাকে, ছুটে না কিন্তু আবার বাড়েও না। আমরা দেখেন এই যে টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজ্বর, ইনফ্লুয়েঞ্জা সহ অনেকগুলো জ্বর আছে, কিন্তু প্রত্যেকটা জ্বর কিন্তু ডিফারেন্ট। আমরা যদি একটু লক্ষ্য করি, ইনফ্লুয়েঞ্জার আরম্ভ সময়ের জন্য হাঁচি আর সর্দি দিয়ে শুরু হবে। টাইফয়েডের কখনোই হবে না, ম্যালেরিয়া তো হবে না, কালাজ্বর হবে। ইনফ্লুয়েঞ্জার বৈশিষ্ট্য হলো হাঁচি এবং সর্দি দিয়ে রোগটা সূত্রপাত হওয়া। মাথা ব্যথা, ইনফ্লুয়েঞ্জাতে কিন্তু মাথা ব্যথা খুবই কম থাকে, প্রায় থাকে না বললেই চলে। টাইফয়েডে মারাত্মক মাথা ব্যথা থাকে, আর ম্যালেরিয়াতে, কালাজ্বরে মাথা ব্যথা কিন্তু থাকে না। ইনফ্লুয়েঞ্জাতে শরীরে যে ব্যথাটা থাকে, তীব্র শরীর ব্যথা থাকে, কিন্তু টাইফয়েডে কিন্তু এই তীব্র শরীর ব্যথা থাকে না, ম্যালেরিয়াতেও থাকে না, কালাজ্বরেও থাকে না। কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে তীব্র শরীর ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে না। টাইফয়েডে তীব্র মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে না। এই যে ডিফারেন্সিয়েশন গুলো বোঝা ডায়াগনোসিস করার ক্ষেত্রে খুব জরুরি। ইনফ্লুয়েঞ্জাতে কখনো পেট ব্যথা থাকে না, পেট নিয়ে কোনো কমপ্লিকেশন বা কোনো কমপ্লেন রোগীর থাকে না। কিন্তু টাইফয়েডে আপনি যদি রোগীর নাভির কাছে চাপ দেন, তাহলে রোগীর নাভির এই অ্যাপেন্ডিক্সের জায়গায় পেটের ডান দিকে রোগী ব্যথার কথা বলবে। আর যদি ম্যালেরিয়া, যদি আপনি পেটের নাভির উপর যদি চাপ দেন, তাহলে উপর পেটের ডান দিকে ব্যথার কথা বলবে। ঠিক কালাজ্বরেও কিন্তু তাই, এরা নিচ দিকের পেটে ব্যথার কথা বলবে না, উপর দিকে ব্যথার কথা বলবে। আর অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, টাইফয়েডের, ইনফ্লুয়েঞ্জার জীবনেও থাকবে না, কিন্তু ম্যালেরিয়াতে আর কালাজ্বরে এটাতে অ্যানিমিয়া থাকে। অর্থাৎ রক্ত কণিকা গুলো যেহেতু ভাঙতে থাকে, নষ্ট হতে থাকে, ব্লাড সেল বা আরবিসি গুলো, এই ম্যালেরিয়া এবং কালাজ্বরে। টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জায় আরবিসি ভাঙে না। সুতরাং এটা। আর হেপাটোস্প্লেনোমেগালি বা লিভার এবং স্প্লিন বড় হয়ে যাওয়া, এটা ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েডের জীবনেও কোনোদিন থাকবে না, কিন্তু ম্যালেরিয়া আর কালাজ্বরে থাকবেই। বিশেষ করে কালাজ্বরে এত বেশি হেপাটোস্প্লিনোমেগালি থাকে বা স্প্লিনোমেগালি থাকে যে কয়েক সপ্তাহের জ্বরেই রোগীর পেট একেবারে ধাব্বা হয়ে ফুলে যায়, পেট না ভিয়ে বড় হয়ে ঢাইয়া হয়ে ফুলে উঠে। ঢাইয়া শব্দটা আমাদের চাপাইলে হবে ভাষায়, আপনারা বুঝবেন কিনা বলতে পারছি না, বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন। ফেস ইনফ্লুয়েঞ্জাতে রোগীকে খুব অস্থির দেখাবে, যেহেতু নাক সুসু সুসু করে, হাঁচি আসে, নাক লাল হয়ে থাকে, রোগী আর খুব অস্থির দেখাবে। টাইফয়েডের রোগীকে মারাত্মক দুর্বল দেখাবে, ম্যালেরিয়াতে ফ্যাকাশে দেখাবে, কালাজ্বরে কিন্তু কালো দেখাবে, আসলেও কালো দেখায় রোগীকে, চুলগুলা খাড়া খাড়া হয়ে থাকে। আর কালাজ্বরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য সব জ্বরে রোগী দুর্বল হয়ে যাবে, কিন্তু কালাজ্বরের জীবনেও দুর্বল হবে না। রোগী দিব্যি খাবে দাবে ঘুরে বেড়াবে ফুর্তির সাথে, একটু দুর্বল হবে না, কিন্তু তার জ্বর আর ত্বক, চুল এগুলো নষ্ট হয়ে যাবে। ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েডে কিন্তু ত্বক এবং নখের উপরে কোনো প্রভাব পড়বে না, কিন্তু এই ম্যালেরিয়া, কালাজ্বরে এই ত্বক এবং নখের উপরে বারবার, ত্বকে বার ফুসরি হবে, নখগুলা সাদা সাদা ফাটা ফাটা হয়ে যাবে, তারপরে কর্নিকায় হবে, তারপরে আপনার এই যে ত্বকে ঘা হবে, খোসপাসা, চুলকানি এগুলো হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর জীবাণু অবস্থান করে ইনফ্লুয়েঞ্জা লাংসে বা রেসপিরেটরি ট্র্যাক্টে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, টাইফয়েড, সালমোনেলা টাইফি অন্ত্রে, ম্যালেরিয়ার জীবাণু অনেকগুলো, প্লাজমোডিয়াম, আচ্ছা, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভ্যালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। কালাজ্বর স্প্লিনে, লেস মাইনি জনওভ্যান, কালাজ্বর। হ্যাঁ, এ হচ্ছে দেখেন এই ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন গুলো আমরা যেন না ভুলি।
টাইফয়েড রোগী যেহেতু সংক্রমণ ছড়ায়, সুতরাং আপনাকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে রোগীকে ওষুধ নির্বাচন করতে হবে, প্রয়োগ করতে হবে। আর যেখানে সেখানে রোগী যেন মলমূত্র ত্যাগ না করে, এ বিষয়ে বিশেষ করে মল ত্যাগ যেন না করে, মূত্র ত্যাগ করুক, মল ত্যাগ যেখানে সেখানে যেন না করে, এটার দিকে খেয়াল রাখতে হবে। আর ঠান্ডা পানি এটা থেকে সতর্ক রাখতে হবে, যদি ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। আর রোগীর খাওয়ার আলাদা করে দিতে হবে, যেহেতু লালা মিশ্রিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর রুগীকে বিশ্রামে রাখতে বলতে হবে না, কারণ রুগী এমনিতেই বিশ্রামে চলে যাবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আমি আমার এই 5 মিনিট আগে শেষ করলাম। অনেক 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 ধন্যবাদ এবং